ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বিরাগ ভাজন হলে কিছু করার নেই, সাফ জানালেন তারেক রহমান। সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যাশা। দেশজুড়ে নির্বাচনী প্রচারে নামছেন খালেদা জিয়া। আসছে বুলেট প্রুফ মিনি বাস, কয়েক সপ্তাহের মধ্যেই আসবে ঘোষণা। 5 বছর পর পদ্মায় চলছে ঢাকা আঙ্কারা বৈঠক। আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি ও আন্তর্জাতিক সহযোগিতা। গ্রেটা থুনবার্গ সহ 171 জনকে ফেরত পাঠালো ইসরায়েল। ইতিবাচকভাবে শেষ হয়েছে যুদ্ধবিরতির প্রথম দফার আলোচনা। এবং নারী বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের নারীদের আজ ইংরেজি পরীক্ষা। ইংল্যান্ডের মুখোমুখি জ্যোতির দল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর 1টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছে বিস্তারিত খবরে। ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে বিএনপির কিছু করার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, এজন্য তাকে দেশের মানুষের সাথে থাকতে হবে। মঙ্গলবার বিবিসি বাংলাকে দেয়া তারেক রহমানের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব প্রকাশিত হয়েছে। এতে তারেক রহমান বিএনপির রাজনীতির পরিবর্তন, ভারতের সঙ্গে সম্পর্ক, সংস্কার নিয়ে কথা বলেছেন। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে এখন ভারতে আশ্রয় নিয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই উত্তেজনা দেখা দিয়েছে ঢাকা দিল্লি সম্পর্কে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই গেল 1 বছর ধরে ভারতের সঙ্গে একটা শীতলতার সম্পর্ক চলছে। তো ভারতের সম্পর্কে আপনাদের নীতি কি হবে ভারতের সাথে সম্পর্কের বিষয়ে? আমি ক্লিয়ার করেছি পুরো ব্যাপারটা। সবার আগে বাংলাদেশ। বিএনপি সরকার আসলে কি পরিবর্তন আসবে এই সম্পর্কে? পরিবর্তনের কি উদ্যোগ নেবে দলটি? এবার এই বিষয়ে সরাসরি কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগ ভাজন হলে তাদের কিছু করার নেই। এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। বিবিসি বাংলাকে দেয়া তারেক রহমানের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব মঙ্গলবার প্রকাশিত হয়েছে। এতে তারেক রহমান বিএনপির রাজনীতির পরিবর্তন, ভারতের সঙ্গে সম্পর্ক, সংস্কার নিয়ে কথা বলেছেন। তারেক রহমান বলেন, এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, এজন্য তাকে দেশের মানুষের সাথে থাকতে হবে। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত বা কেমন থাকা প্রয়োজন, সেটা নিয়ে কি চিন্তা জানতে চাইলে তারেক রহমান বলেন, অবশ্যই পানের হিস্সা চাই, অবশ্যই দেখতে চান না আরেক ফেলানি ঝুলে আছে, অবশ্যই এটা মেনে নেবেন না। অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই, অবশ্যই আমি দেখতে চাই না যে আরেক ফেলানি ঝুলে আছে। বিএনপি যদি সরকার গঠন করে তবে কূটনীতির ক্ষেত্রে মূলনীতি কি হবে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির মূলনীতি একটাই, সবার আগে বাংলাদেশ। আমি ক্লিয়ার করেছি পুরো ব্যাপারটা। সবার আগে বাংলাদেশ। জনগণ, দেশ, সার্বভৌমত্ব, এটিকে অক্ষুণ্ণ রেখে, এটিকে স্বার্থ বিবেচনা করে, এই স্বার্থকে অটুট রেখে বাকি সবকিছু বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তা। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। এটি পুরোদমে শুরু হলে বিষয়টি কতদূর পর্যন্ত যেতে পারে তা তখন জানানো যাবে। এর আগে এনডিএম এর চেয়ারম্যান ববি হাজ্জাজ গেল বছরের 2রা অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ জমা দেন। অভিযোগে উল্লেখ করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র ও জনতার আন্দোলন নির্মূলের হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ এবং 14 দলের শরিক রাজনৈতিক দলগুলো দায়ী। তদন্তের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের ব্যবস্থা গ্রহণ করা হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও সক্রিয় হচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ 10 বছর পর তিনি সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাচ্ছেন, এমন ইঙ্গিত মিলেছে দলীয় সূত্রে। বিএনপির একাধিক সূত্র জানায়, খালেদা জিয়ার নির্বাচনী সফরের জন্য বিশেষভাবে তৈরি একটি বুলেট প্রুফ মিনি বাস জাপান থেকে আনা হচ্ছে। তার স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনায় যানবাহনটি কাস্টম ডিজাইনে প্রস্তুত করা হয়েছে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে খালেদা জিয়ার নির্বাচনী যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। খালিদ হোসেনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। দলের কর্মসূচি থেকে মাঠের সমাবেশ, নির্বাচনী প্রচারণা থেকে জনমত যাচাই, সব মিলিয়ে একটি নতুন রাজনৈতিক গতি তৈরি হয়েছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা হিসাব নিকেশ কষে সাজানো হচ্ছে দল। এদিকে শোনা যাচ্ছে নির্বাচনকে সামনে রেখে আবারও সক্রিয় হচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুধু তাই নয়, দীর্ঘ 10 বছর পর সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে যাচ্ছেন খালেদা জিয়া, এমন ইঙ্গিত মিলেছে দলীয় সূত্রে। বিএনপির একাধিক সূত্র বলছে, খালেদা জিয়ার নির্বাচনী সফরের জন্য বিশেষভাবে তৈরি একটি বুলেট প্রুফ মিনি বাস জাপান থেকে আনা হচ্ছে। তার স্বাস্থ্য ও নিরাপত্তা বিবেচনায় যানবাহনটি কাস্টম ডিজাইনে প্রস্তুত করা হয়েছে। খালেদা জিয়ার পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য জাপান থেকে আরেকটি বুলেট প্রুফ গাড়ি আনা হবে। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে ওই যানবাহনের আমদানির অনুমোদনের জন্য প্রয়োজনীয় নথি সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেয়া হয়েছে। 2015 সালে ঢাকার 2টি সিটি কর্পোরেশন নির্বাচনে প্রচারে অংশ নেয়ার পর এবারই প্রথম খালেদা জিয়াকে পূর্ণমাত্রায় প্রচারণায় দেখা যাবে। বর্তমানে তার শারীরিক অবস্থা ও নিরাপত্তা বিবেচনায় প্রতিটি পদক্ষেপে বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিএনপির জ্যেষ্ঠ নেতারা জানান, বুলেট প্রুফ মিনি বাসেই খালেদা জিয়া দেশ জুড়ে নির্বাচনী সফরে অংশ নেবেন। তার সঙ্গে থাকবেন নিরাপত্তা কর্মকর্তা, ব্যক্তিগত চিকিৎসক ও সহকারী দল। সফরে বিভিন্ন জেলায় যাত্রা বিরতি ও জনসভায় যোগ দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে। ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে চলছে প্রচারণার সূচি, ভ্রমণপথ ও জনসভাস্থল নির্ধারণের কাজ। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই খালেদা জিয়া নির্বাচনী যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। খালেদা জিয়ার সশরীরে প্রচারণায় অংশ নেয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে শারীরিক অসুবিধার কারণে যদি তা সম্ভব না হয়, প্রযুক্তির সহায়তায় প্রচারণায় অংশ নেবেন তিনি। প্রাথমিকভাবে ফেনী 1 আসনে খালেদা জিয়া প্রার্থী হতে পারেন বলে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন। এদিকে নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূমিকা থাকবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিবিসি বাংলায় প্রচারিত এক সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসেবে অনুষ্ঠিত হতে যাওয়া জনপ্রত্যাশিত নির্বাচনে খালেদা জিয়ার শারীরিক সক্ষমতা থাকলে নিশ্চয়ই তিনি ভূমিকা রাখবেন। খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা এই প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, তার শারীরিক সক্ষমতার উপর বিষয়টি নির্ভর করছে। মামদুহা রাইসা, জাগো নিউজ। 5 বছর পর অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। এতে ঢাকার নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং আঙ্কারার নেতৃত্বে আছেন সফররত পররাষ্ট্র সচিব এবেরিস আকেনজি। মঙ্গলবার বেলা 11:30টার দিকে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোতে আগ্রহ থাকবে ঢাকার। সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা খাতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সহযোগিতা বাড়ায় প্রতিরক্ষা ও নিরাপত্তা ইস্যুগুলোতে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ করে D8, OIC, জাতিসংঘ সহ বিভিন্ন ফোরামে একে অপরকে সমর্থন দেওয়া সহ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আঙ্কারার রাজনৈতিক ও মানবিক সহযোগিতা আবারও আহ্বান জানাবে ঢাকা। বৈঠক শেষে একটি যৌথ বিবৃতি দেওয়ার কথা রয়েছে। সেখানে রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং প্রতিরক্ষা অংশীদারত্বের রূপরেখা তুলে ধরা হবে বলে ধারণা করা হচ্ছে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। ফরিদপুরের সালথায় ক্যারাম খেলা নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। সোমবার সকাল 9টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এই সংঘর্ষ হয়। এ সময় কয়েকটি বসত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। পুলিশ, স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, 2-3 দিন আগে রামকান্তপুর গ্রামের একটি বাজারে ক্যারাম খেলা নিয়ে স্থানীয় ওসমান তালুকদারের সমর্থক রাকিব নামে এক তরুণের সঙ্গে প্রতিপক্ষের কুদ্দুস তালুকদারের সমর্থক লায়েক নামে আরেক তরুণের মারামারির ঘটনা ঘটে।
খবর পেয়ে তখন পুলিশ গিয়ে ওই ক্যারাম বোর্ডটি থানায় নিয়ে আসে। এর জেরে সোমবার সকালে স্থানীয় চায়ের দোকানে দুই পক্ষের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে উভয় পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় 2 ঘন্টা ব্যাপী চলে সংঘর্ষে 4টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এতে উভয় পক্ষের অন্তত 15 জন আহত হয়। এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবেশ শান্ত রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বৃষ্টির অজুহাতে 2 দিন আগে ঊর্ধ্বমুখী থাকলেও আজ অর্ধেকে নেমে এসেছে কাঁচা মরিচের দাম। কমেছে ডিমের দামও, তবে দাম বেড়েছে পেঁয়াজ সহ কিছু সবজির। এই মুহূর্তে রংপুর সিটি বাজারে রয়েছেন সহকর্মী জিতু কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি রংপুর সিটি বাজার, যেটি পাইকারি বাজারের একটি অন্যতম বাজার। আপনাদের জানিয়ে রাখি যে গত 2 দিন আগে বৃষ্টির কারণে যে কাঁচামরিচের দাম ঊর্ধ্বমুখী ছিল, প্রায় 300-320 টাকা কেজি করে বিক্রি হয়েছিল। সেই কাঁচামরিচ কিন্তু আজকে বিক্রি হচ্ছে 150 থেকে 60 টাকা দরে। এছাড়া আমরা সবজির বাজারে খোঁজ নিয়েছি, যেটি দেখেছি যে কিছু সবজির দাম কিন্তু গত সপ্তাহের তুলনায় সামান্য বেড়েছে। এছাড়া ডিমের বাজারে আমরা খোঁজ নিয়েছি যে ডিম বিক্রি হচ্ছে 44 থেকে 46 টাকা, অর্থাৎ পাইকারি বাজারে কিন্তু এই ডিম আবার বিক্রি হচ্ছে আরো কম, 42 টাকা কেজি করে। যদি আপনাদের জানিয়ে রাখি যে আজকে পটল, সবজি বাজারের খবর যদি আপনার জানি যে আজকে পটল বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে খুচরা বাজারে। এছাড়া করলা 70-80 টাকা, ঝিঙ্গা 70-80 টাকা, কচুর বই বিক্রি হচ্ছে 30-25 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 60-70 টাকা, সিম 160 থেকে 180 টাকা কেজি দরে। এছাড়া গাজর, টমেটো বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকা কেজি দরে। বেগুন বিক্রি হচ্ছে 70-80 টাকা। গোল বেগুন যেটি, সেটি কিন্তু আরো একটু বেশি দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ 90 থেকে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা পেঁয়াজের বাজারে খোঁজ নিয়েছিলাম যে সেটি পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 68 থেকে 72 টাকা। এটি কিন্তু আবার খুচরা পর্যায়ে গিয়ে 75 টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা মুরগির বাজারে খোঁজ নিয়েছি। মুরগির বাজার যেটি পাকিস্তানি সোনালী মুরগি, সেটি বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকা, এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকা কেজি দরে। এছাড়া মাংসের যে বাজার, সেই বাজারে আমরা খোঁজ নিয়েছি। গরুর মাংস অপরিবর্তিত রয়েছে গত সপ্তাহের মধ্যে 720, 750, 750 টাকা। খাসির মাংস বিক্রি হচ্ছে 1000 থেকে 1100 টাকা কেজি দরে। আর মাছের বাজারে যেটি আমরা দেখেছি যে মাছ তেমন একটা কোনো পরিবর্তন হয়নি, গত সপ্তাহের মতোই মাছ বিক্রি হচ্ছে। চালের বাজারে আমরা খোঁজ নিয়েছি। রাজশাহী যে চালটি, সেটি বিক্রি হচ্ছে 70-75 টাকা। মিনিকেট বিক্রি হচ্ছে 80-85 টাকা কেজি দরে। দর্শক, এই ছিল রংপুর সিটি বাজার থেকে রংপুরের এই সপ্তাহের বাজার দর। দর্শক, রংপুর সিটি বাজার থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জিতু কবির। চলে যাচ্ছে আন্তর্জাতিক খবরে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া মানবাধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ 171 জনকে ফেরত পাঠানো হয়েছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, থুনবার্গ সহ মোট 171 জনকে গ্রিস ও স্লোভাকিয়ায় পাঠানো হয়েছে। তারা গ্রিস, ইতালি, ফ্রান্স, আয়ারল্যান্ড, সুইডেন, পোল্যান্ড, জার্মানি, বুলগেরিয়া, লিথুয়ানিয়া, অস্ট্রিয়া, লুক্সেমবার্গ, ফিনল্যান্ড, ডেনমার্ক, স্লোভাকিয়া, সুইজারল্যান্ড, নরওয়ে, যুক্তরাজ্য, সার্বিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক। যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণ সহায়তা পৌঁছে দিতে গিয়ে দ্বিতীয়বারের মতো ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছিলেন গ্রেটা থুনবার্গ। এর আগেও তিনি ত্রাণ নিয়ে সমুদ্রপথে গাজায় পৌঁছানোর চেষ্টা করে ব্যর্থ হন। এর আগে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া 137 জনকে তুরস্কে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া 21 জন স্প্যানিশ মানবাধিকার কর্মীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে ইতোমধ্যে মুক্তিপ্রাপ্ত কয়েকজন কর্মী অভিযোগ করেন যে ইসরায়েলি আটক কেন্দ্রগুলোতে তাদের অবমাননাকর আচরণের শিকার হতে হয়েছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস ও মধ্যস্থতাকারীদের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার বৈঠক ইতিবাচকভাবে শেষ হয়েছে।
তবে আলোচনার অগ্রগতি বা সম্ভাব্য সমঝোতার বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। গাজা যুদ্ধের অবসান ও মানবিক সহায়তা প্রবাহ পুনরায় চালুর পথ তৈরি করতে এই আলোচনা একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সোমবার মিশরের শার্ম আল শেখ শহরে অনুষ্ঠিত এই আলোচনায় অংশ নেন হামাসের প্রতিনিধিরা। মধ্যস্থতাকারী হিসেবে এতে যুক্ত ছিলেন মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। মঙ্গলবারও এই আলোচনা চলবে জানা গেছে। এই আলোচনায় অংশ নিতে সোমবারই ইসরায়েলি একটি প্রতিনিধি দল শার্ম আল শেখে পৌঁছায় বলে জানা গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গাজা যুদ্ধবিরতি নিয়ে তার প্রস্তাবিত পরিকল্পনায় হামাস কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্মতি দিয়েছে। সোমবার ওভাল অফিসের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, হামাস বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্মত হয়েছে। আমরা ভালো অগ্রগতি করছি। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। মঙ্গলবার ভারতের গৌহাটিতে বাংলাদেশ সময় বিকেল 3:30 শুরু হবে ম্যাচটি। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ এবং ইংল্যান্ড বড় ব্যবধানে জয় দিয়ে শুভ সূচনা করেছে নারী বিশ্বকাপ। পাকিস্তানকে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে মাত্র 69 রানে অল আউট করে দিয়ে ইংল্যান্ড জয় পেয়েছে 10 উইকেটের বিশাল ব্যবধানে। ইংল্যান্ড এবং বাংলাদেশ নারী ক্রিকেট দল একে অপরের কাছে খুব বেশি পরিচিত নয়। 2022 বিশ্বকাপ ছাড়া আর কখনো দুই দল মুখোমুখি হয়নি, যে কারণে ইংরেজদের বিপক্ষে আজ এক বিরল পরীক্ষার মুখোমুখি বাংলার বাঘিনীরা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বিরাগ ভাজন হলে কিছু করার নেই, সাফ জানালেন তারেক রহমান। সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যাশা। দেশজুড়ে নির্বাচনী প্রচারে নামছেন খালেদা জিয়া। আসছে বুলেট প্রুফ মিনি বাস, কয়েক সপ্তাহের মধ্যেই আসবে ঘোষণা। 5 বছর পর পদ্মায় চলছে ঢাকা আঙ্কারা বৈঠক। আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি ও আন্তর্জাতিক সহযোগিতা। গ্রেটা থুনবার্গ সহ 171 জনকে ফেরত পাঠালো ইসরায়েল। ইতিবাচকভাবে শেষ হয়েছে যুদ্ধবিরতির প্রথম দফার আলোচনা। এবং নারী বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের নারীদের আজ ইংরেজি পরীক্ষা। ইংল্যান্ডের মুখোমুখি জ্যোতির দল। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 3টার সংবাদ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।